জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা। আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না, সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন? এই তিনটি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন, আপনাদের দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো? মানে কেন আমরা এরকম বলতেছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের, যেমন আমি জনাব মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই। জনাব মতিউর রহমান চৌধুরী ওই দিন বলেছেন, মানব জমিনের সম্পাদক, যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা, কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না, কারণ আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন, সব জায়গার মধ্যে আপনারা ট্যাগিং করতেছেন, আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না, আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন, আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন। আপনি যদি একটু মন্তব্য করতেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। শেখ হাসিনা যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়িতে যিনি আছেন, মিরপুরে যিনি আছেন, উত্তরাতে যিনি আছেন, পুরো বাংলাদেশের রংপুর, সিলেট, এই যে বিভিন্ন ডটস গুলা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই। একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড ওয়েতে করতে পারি, তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো। তো সেখানে স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজড ফোর্স ছিল না যারা আন্দোলনে এসেছিল। নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি 8 সেপ্টেম্বরে গঠন করি, এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আরো এটা চলমান থাকবে। বলছিলেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই জায়গার মধ্যে থেকে একটু কথা বলে যাই আর কি, মাফ করবেন আমাকে, যে একটু কথা বলে যাই। আপনি যে নাগরিক কমিটিদের আপনি কানেক্টেড করবেন, কয়েকদিন আগে আপনি বললেন যেটা আসলে বিএনপির লোকজন একদমই আপনি পছন্দ করে নাই, সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের, মানে সিটি কর্পোরেশন ও পৌরসভা বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন, তাদেরকে আপনি এক করতে চাইলেন। এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের, তারা দেখছিলাম যে এটা ভোটের রাজনীতি, আপনারা একটা পপুলিস্ট জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা, জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হইলো আপনাদের, আমি জানি না মানে কিসের জন্য, সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা। প্রথমত বিএনপি যে পছন্দ করছে না, এটা শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে। কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে, অর্থাৎ পুরাতন যে ওল্ড সিস্টেম, এটা আমরা সেই 3 তারিখে এক দফা দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন, পুরাতন যে বন্দোবস্ত রয়েছে, ফেসিস্ট বন্দোবস্ত, সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি। পুরাতন বন্দোবস্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনগুলো ধসে পড়েছিল। গত 53 বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল, তারা এগুলোর কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি। ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটেড জায়গা ঠেলে দিয়েছিলেন, এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত 53 বছর ছিল। তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন, তরুণ জেনারেশন, যে আমরা আর বিভাজনের রাজনীতি চাই না, আমরা বৈষম্যের কোনো একটি সমাজ চাই না, তখনই যখন রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে, তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম, বিভিন্ন রাজনৈতিক দলও তারা যারা আছে, আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে। আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি, আমার পাশের জন যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে, আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে, এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য। ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে। এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে, সেটাতে স্পষ্টত একটি বিভাজন দেখা যাচ্ছে। কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না, আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নিব, আর আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে। দ্বিতীয় যে কোশ্চেনটি আপনি করেছিলেন, প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো পদচ্যুতি বা পদত্যাগ করিয়েছে। কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল, এবং অনেকে বিএনপির ছিল, অনেকে জামায়াতের ছিল, যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে জড়িত। এই ব্যাপারটা এখন আপনারা সার্টিফিকেট দিচ্ছেন যে এরা না, আমরা সার্টিফিকেট দিচ্ছি না, লেট মি ফিনিশ, আমি সার্টিফিকেট দিচ্ছি না। সো সেখানে আমরা মনে করছি যে যাদেরকে পদচ্যুতি করা হয়েছে, অনেক মানুষ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না, তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে, তারা কিন্তু এখন চেয়ারে নেই। তাহলে যিনি স্বতন্ত্র ছিল, ব্যক্তি ইমেজ আছে, জনগণের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য নেই। পার্থক্য যদি না থাকে, আমি আপনাকে বলি, পার্থক্য যদি না থাকে, দেখেন আপনারা যে আন্দোলন করছেন, আন্দোলনে সফল হয়েছেন আপনারা, তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা এটা অংশগ্রহণও করছি, ইয়াও করছি, আপনাদেরকে সাবাসীও দিছি। কিন্তু ঘটনা হইতেছে
বারবার গত 15 বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য, বিশেষ করে 6 সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাইতেছিল। তারা বিভিন্ন তাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল, সেটা বারবার বলছে। কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে, আওয়ামী লীগের হোক, আওয়ামী লীগের বিরোধী দলের হোক, তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে। আপনারা যে তাদের সাথে গাঁটছড়া বাঁধতে চাইতেছে, এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না। এবং ডাবল স্ট্যান্ডার্ড। প্রথমত আমরা বলে থাকি যে আপনার যে কোশ্চেনটা করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি, বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি, যারা আওয়ামী লীগ রয়েছে, অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে, এবং ডক্টর মেয়র শাহাদাত উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন, এবং এই যে কাজল ভাইও শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন, রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন। তো এরকম কিন্তু অনেকে রয়েছে। আমরা গত 3টি ইলেকশনকে কিন্তু খারিজ করি। যখন আমরা বলেছিলাম গত 3টি ইলেকশন অবৈধ, যেগুলোকে আমরা মানি না, সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল। আমরা চুপুর বিষয় বলেছিলাম, সেখানে বিএনপি বিরোধিতা করেছিল। আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম, সেটাও বিএনপি বিরোধিতা করেছে। আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দলকে আসনের লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসের প্রেস কনফারেন্সে, এটা ইদানিংও ঘটছে, পার্টি অফিসের প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ করে তারা পদত্যাগ চায় না, তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোনো পরিবর্তন দেখতে চায় না। তারা গত 3টি ইলেকশন, আমি শেষ করি, গত 3টি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা 19 জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে, ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে, এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে হলো অনেক ফেসিস্ট খুনি রিজিমের অংশ হলো মেয়র, পৌরসভার গুলা মেয়র বা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে। সেই জায়গায় আমরা বলেছি যে যারা 3টি ইলেকশনে করেছে সেখানের মধ্যে যারা হাসিনা ফেসিস্টিজম ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে, কিন্তু যারা স্বতন্ত্র ছিল সেখানে ইলেক্টেড হয়েছে তাদেরকে চেয়ার থেকে আমার মনে হয় ফ্যান্টাস্টিক, আমার মনে হয় এই পয়েন্টটা আপনি ফ্যান্টাস্টিক রেজ করছেন এবং আমি আপনার সাথে একদম একমত। খালিদ ভাই একদম একমত। একটু শেষ করে, একটু 10 সেকেন্ড একটু শেষ করি। সেটাতে আমরা তাদের জায়গাতে তাদের প্রায়শ্চিত্ত হয়েছে মনে করি, কিন্তু বিএনপিও তাদেরকে হলো রিইনস্টেটেড করতে চাচ্ছে এবং অলরেডি তারা বহিষ্কারাদেশ প্রত্যাদেশ সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ক্রিয়া কার্যকলাপ শুরু করেছে। ফলত আমরা যখন দেখছি একটি রাজনৈতিক বড় দল থেকে যারা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে আস্থা অর্জন, আমি একটু জনাব পাটোয়ারি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বারবার নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা দাবি করছেন যে জুলাই আন্দোলনের স্পিরিটে নির্বাচন বড় বিষয় না। তবে বড় বিষয়টি তবে কি? আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে? এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত, এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না। নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন, আপনারা আসেন, নির্বাচনে আসেন, 290-80 সিট পান, আপনারা নির্বাচনে নিজেদেরকে ট্রাই করেন। আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না? মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার, আপনার বক্তব্য পরিষ্কার। আমি এটা জনাব রুহুল কুদ্দুস কাজলকে প্রশ্ন করতে চাই যে আপনারা বিভিন্ন মেয়রের ব্যাপারে চিঠি দিচ্ছেন গোপনে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এটি যেমন বলছেন, আমাদের কাছে এটি খবর আছে, এবং অলরেডি ডক্টর শাহাদাত আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ, তিনি তাকে আসলে মেয়র পদে তিনি এখন আসীন আছেন। মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেটি করার উদ্যোগ নেবেন সেটি হয়ে যাবে খারাপ। এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই? আমার কাছে প্রথম কথা হচ্ছে আমার সমালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন, যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে। আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন সত্য, উনি যখন বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশন করে যখন বলবেন বিএনপি এই কাজ করবে, আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী লীগের না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন, এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা। আমি প্রত্যাশা করব আগামী দিনে নেতা হিসেবে নাসির সাহেব এ থেকে আমি দূরে থাকবেন, কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো একটা আমি বলতে ভুলে গেছিলাম। কাজল ভাই, বিএনপি যখন হরে ধরে সবসময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ, আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন, এমনকি সংরক্ষিত ওইটাও নিয়েছেন। আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো, আপনারা তখন 6 জনকে পার্লামেন্টে বসছেন না। দেখুন, এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল, একটা কথা খেয়াল করতে হবে খালেদ সাহেব, যে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল, রাজনৈতিক কৌশল, সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না। কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এই সরকারের যে কোন রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময়
যৌক্তিক মনে করেছে। বিএনপি যে সময় মনে করেছে, বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে, সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে, কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দুমাত্র তাদের উপর আস্থা রাখতে পারেনি, তখন সমস্ত দলের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। আপনার কি মনে নেই 2018 সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি? করেছে। সেগুলো হচ্ছে সরকার এবং ইলেকশন খারাপ হয়েছে, আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে, তারপর বিএনপি কে পার্লামেন্টে বসে পড়ছে। আমি আপনাকে বলছি, এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল। এই কৌশলের আমাদের জনগণের তো জানার অধিকার আছে কাজল ভাই, এই কৌশলটা আসলে কিসের লক্ষ্য, তাই না? মানে কি আমি সরি টু সে খালেদ সাহেব, সবসময় আমরা জনগণকে সবসময় নিজেদের মতো করে নিয়ে সবসময় ব্যাখ্যা করি। আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন, আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলবো তখন জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে। আমি 2008 সালের নির্বাচনটিকে কোনো মানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই। বিএনপি হারলে নির্বাচন সুষ্ঠু হয় না তো? বিএনপি হারলে নির্বাচন না খালেদ, আপনি খেয়াল করুন খালেদ, নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে 96 এবং 2001 নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা। 1/11 পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার 2008 সালে নির্বাচন করেছে। সুতরাং একটা অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথাকথিত তত্ত্বাবধায়ক সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি না, আইনগতভাবে, সাংবিধানিকভাবে। আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন, আমি এগুলো ব্যাপারে আচ্ছা ঠিক আছে, আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে। আমার মনে আছে 6টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো, এর মধ্যে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো। আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে 2018 সালের নির্বাচনে। আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল। তো বিএনপির যুক্তি 14 সালে মনে হচ্ছে নির্বাচনে যাবো না, যায় নাই। 18 সালে মনে হচ্ছে যাবো, গেছে। 24 সালে মনে হচ্ছে যায় নাই, যাবো। তো ওরা কি করবে? নতুন রাজনৈতিক দলরা কি করবে? আপনাদেরকে অনুসরণ করতে হবে কোনো জায়গা থেকে। না খালেদ, আপনি খেয়াল করে দেখেন, আপনি মনে হয় মূল জিনিসটা থেকে সরে যাচ্ছেন। দেখুন মূল ইস্যুটা কোথায়? মূল ইস্যুটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বেগম খালেদা জিয়া প্রণয়ন করেছিলেন তৎকালীন জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে। সুতরাং জনগণের ভোটাধিকার নির্ভয়ে আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিক ভাবে আমাদের সংবিধানে ছিল, যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে খায়রুল হকের রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে। তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে। আপনি আরেকটু আগে থেকে ধরেন, মূল সমস্যা একটু আগে থেকে। বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল 2006-7 সালে। ওই তাদের চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বানায়। ওইটাও তো বলতে হবে। 2-3টা জিনিস। এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ। আপনি খেয়াল করে দেখেন, আপনি কিছু মনে না করেন, বর্তমানে সংবিধানে আমাদের অনুচ্ছেদ 58 আপনি পাবেন না, পাবো না। আপনি দেখবেন 58 অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি, তারপরে বিশিষ্ট জন, তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতির দায়িত্ব। সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল। আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেঠিক ছিল, কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া। আচ্ছা আপনি বলেন তো, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয় বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে, একজনকে সুবিধা দেওয়ার জন্য। বিএনপি যদি এতই খারাপ কাজ করে থাকে, তো আওয়ামী লীগকে এত বছর ক্ষমতা ছিল, সংবিধানকে কেটে ছিঁড়ে ফেলেছে, কেন তারা আবার বয়স বিচারপতি কেন কমালো না? আমার একটা জবাব দিতে দেন। ওয়ান ওয়ে অফ ন্যারেটিভ দিয়ে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। আমি আপনি জবাবটা দেই, আমি আবার আপনার কাছে আসবো, জবাবটা দিয়ে আসি। সেই সময়কার প্রধান বিচারপতি বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে। বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু বাড়ে নাই। বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তারপরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে, যাতে তিনি সর্বশেষ। আমি বলি তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না। এটা ইচ্ছা করে করা হয়েছে, অঙ্ক করে। আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন করা হয়েছে তাই করে? ওই দিন করা হয়েছে তাই করে? তাই যদি হয়ে থাকে, বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তারপর দিন করা হয়েছে বিচারপতি বয়স। আমি একটা কাউন্টার আর্গুমেন্ট আপনাকে করে রাখি, তাই হতো। এটা যদি এতই যদি খারাপ বিধান হতো, আওয়ামী লীগ তারপরে এত বছর ক্ষমতায় থাকে। কাউন্টার আর্গুমেন্ট তো সেটাই। 66 বছর বয়স তো আমরা সবাই চাই, 66 বছর বয়স তো লাগবে, 65 থেকে 66। কিন্তু বিচারপতি কে এম হাসানের অপশন নেওয়ার পর দিন হবে না তো এটা।
আপনি একটা কোইন্সিডেন্স কে This is not coincidence. He was the chief justice. This is not coincidence. আমি আপনাকে বলি খালেদ, যে কোনো ভাবেই হোক না কেন, কোন একটা সংবিধানের জন্য, কোন একটা গ্রেটার মানুষের বেনিফিটের জন্য করা হয়ে থাকে, রাষ্ট্র ক্ষমতার পরিচালনার জন্য তারা যদি করে থাকে গ্রেটার ইন্টারেস্ট, আমি জাস্টিফাই করছি না। ঠিক আছে, আমার মনে হয় বেরিয়েছে কাজল, আপনার বক্তব্য পরিষ্কার। কোন একটা ইনসিডেন্টকে, কোইন্সিডেন্সকে আপনার একটা দলের, রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালাওভাবে প্রচারের যন্ত্র করার কোনো সমিতি। আমার মনে হয় বেরিয়েছে কাজল, আপনাকে অনেক ধন্যবাদ।